খুবই লোমহর্ষক এবং সাংঘাতিক ভয়াবহ খবর। এবং বিমানবন্দরে গত 18 অক্টোবর কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল, এই আগুন লাগার পর সব দিক থেকে সন্দেহ ছিল যে এটা কি দুর্ঘটনা নাকি কোনো স্যাবোটাজ বা কোনো ইচ্ছাকৃত কোনো একটা বা কোনো ষড়যন্ত্র, অন্য কোনো কিছুর পার্ট। অনেক অনেক ভিডিও চারদিকে ছড়িয়েছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলছিলেন না। তবে এর মধ্যে দিয়ে এখন যে খবরগুলো আসছে, এই খবরগুলো আরো ডেঞ্জারাস। এবং সেই সময়ে আগুন নিভাতে সময় নষ্ট করা, ফায়ার সার্ভিসকে টাইমলি পারমিশন না দেয়া, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা, এইসব খবরটা হয়েছিল। সেই আগুনে বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের মান ইজ্জত খোয়া গেছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরকেই সুরক্ষা দিতে পারছে না সরকার, তাহলে বাদ বাকি কি করবে? এর প্রভাব পড়েছে এক্সপোর্ট ইম্পোর্টে, এর প্রভাব পড়েছে গার্মেন্টস শিল্পে, এর প্রভাব পড়েছে অন্যান্য যেসব আমদানি নির্ভর বা রপ্তানি নির্ভর ব্যবসা আছে, সবগুলোতেই প্রভাব পড়েছে। যে খবরটা যে সাংঘাতিক, যে এটা কি আসলে উদ্দেশ্যমূলক কিনা, কেউ আগুন লাগিয়েছিল কিনা, সেটাকে দেখেন আরো বেশি সেই আগুনে বাতাস দেয় কিনা। কার্গো ভিলেজে আগুন, বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো 7 আগ্নেয়াস্ত্র। কতটা ভয়ঙ্কর এবং সন্দেহ আরো বাড়ে কিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল্ট থেকে চুরি হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র। ওই কমপ্লেক্সে স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন ও ব্রাজিলের তৈরি টয়াস পিস্তল। তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সুরক্ষিত ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরের তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরেও জানানো হয়েছে। তার মানে কোন একটা শক্তিশালী চক্র, এবং অস্ত্র তো ভদ্রলোক নেয় না, তাই না? সেটা শের দরে ভাঙ্গারি বেচার জন্যও নেয় না। বিএনপির উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম তিনি বলছেন, ভল্ট ভাঙা নিয়ে বিমানবন্দর থানায় একটি জিডি হয়েছে, সেখানে কয়টি অস্ত্র উল্লেখ আছে তিনি নিশ্চিত নন। বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত 18 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। প্রায় 17 ঘন্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ। ব্যবসায়ীরা দাবি করেছেন এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 12,000 কোটি টাকা। তবে ভয়াবহ আগুনে কিছুটা তাপ লাগলেও প্রায় পুরোপুরি অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র। আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই স্ট্রং রুম সিলগালা করা হয়। কর্মকর্তারা জানান, ওই স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস, আমদানি কাগজপত্র, শুল্ক সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল, সোনা, হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয়। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর প্রয়োজন হয়। এর পরেও দেখেন এই অবস্থা। গত 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম পরিদর্শন করেন। তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্রে থাকা ভল্টের লক খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা দেখেন। ওই ভল্টে তারা 21টি আগ্নেয়াস্ত্র পান। এগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ওই ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয়। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টায়াস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল। M4 কার্বাইন রাইফেল সাধারণত পুলিশের স্পেশাল উইপন্স অ্যান্ড টেকটিক্স মানে SWAT তারা ব্যবহার করে। M4 কার্বাইন একটি 5.56 মিলিমিটার ক্যালিবারের গ্যাস চালিত কার্বাইন। আচ্ছা, তার মানে খুবই স্বয়ংক্রিয় অস্ত্র এটা, যা M16 ও 2 অ্যাসল্ট রাইফেলের হালকা সংস্করণ। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি আর এই বাদবাকি সংবাদের পাঠের দিকে আমি গেলাম না, যে কোন একটা শক্তিশালী অংশ যারা সেনাবাহিনীর মতো বা পুলিশের সবচেয়ে দক্ষ ইউনিটগুলোর মধ্যে একটা ব্যবহার করা যে অস্ত্র, সেই অস্ত্র ভল্ট রুম ভেঙে নিয়ে গেছে।
আমাদের মনে তো আরো সন্দেহ দানা বাঁধে। গতকালকে আমরা একটা আলোচনায় বলেছি, একে তো 5 আগস্টের আগে পরে পুলিশের যে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার হয়নি পুরোপুরি, এখনো বড় একটা অংশ এখনো রয়ে গেছে, কোনো ট্রেস নাই। মানে কার কাছে আছে? এই আমাদের এত ছোট একটা বাংলাদেশ, তুলনামূলক পৃথিবীর অন্যান্য বড় দেশ তো একদম ছোট বাংলাদেশ, সেই বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাকের ডগার উপর দিয়ে এতগুলো অস্ত্র 1 বছর ধরে লুকিয়ে রেখেছে। মানে এটা যেন অবিশ্বাস্য একটা, একসময় গোয়েন্দা মানে সিরিজ যদি লেখা হয় তাহলে সেটাকেও হার মানিয়ে ফেলবে। আর তারও বাইরে আরো বিভিন্ন অস্ত্রের আলাপ শোনা যায়। গতকালকে আমরা যে টকশোটি করেছিলাম যে ব্রিজের সম্পাদক শোয়েব চৌধুরীর সঙ্গে, সেখানে তিনি তো ভয়াবহ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশে কোথা থেকে কিভাবে অস্ত্র আসতে পারে সেরকম আশঙ্কার কথা তুলে। ফলে বিমানবন্দরের এই যে 7টি আগ্নেয়াস্ত্র চুরি হয়ে যাওয়া, এটাকে খুব কাকতালীয় বা বিচ্ছিন্নভাবে দেখার কি কোনো সুযোগ আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া নিউজে। সম্মানিত দর্শক, এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময়, আবার কিছুটা বিশেষ চিন্তারও বিষয়। কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ। এমনিতেই এখন সময়টা ভালো নয়, আমরা জানি। রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয়, কিংবা আশা জায়গা নিয়ে নয়। এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলেই একটু টেনসড, এটা আমরা বুঝতে পারি। আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত 44 জন সেনা কর্মকর্তাকে নিয়ে, তাই এর পেছনের কার্যকারণ কি, সূত্র কি, উদ্দেশ্য কি, এটা কতটা সত্য কতটা গুজব, এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই। সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে। কেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিকভাবে কক্সবাজার সফরে গেলেন? ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে এবং সেনাবাহিনী পরিচালিত 5 তারকা বেওয়াচ হোটেল কক্সবাজারের রিনানিতে, সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন। তারা 30 অক্টোবর গেছেন, আজ 2 নভেম্বর তারা ফিরে এসেছেন। 44 সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া। এই দলে আরো ছিলেন 8 জন মেজর জেনারেল, 12 জন ব্রিগেডিয়ার জেনারেল, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর। এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন। শোনা যাচ্ছে পুরো বেওয়াচ হোটেলটি তারা 2 দিনের জন্য বুক করেছিলেন। মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে অ্যালাউ করা হয়নি, নেওয়া হয়নি। এমনকি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে। প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন, এমন গোপনীয়তা, এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে, এটা কি নিছক ভ্রমণ, অবকাশ যাপনের জন্য কক্সবাজার সফর, নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা? বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। সফরটি সেনা সদরের সৌজন্যে হয়েছে এমনটা শোনা গেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু আইএসপিআর বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এত বড় একটা আয়োজন, সবাই সেনা বিমানে চড়ে গেলেন, কক্সবাজারে সেনা হোটেলে থাকলেন, অথচ আইএসপিআর জানে না, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আরেকটি বিষয়, এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন, অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে, প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে এই সফরে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ছিলেন, যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত, এমনটি বলা হচ্ছে। এটিকেই আবার মূল ইস্যু করতে যাচ্ছে আরেকটি গ্রুপ। এই জন্যই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেলও থাকতে পারে। জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত
হেলাল মোর্শেদ খান, তিনিও বীর মুক্তিযোদ্ধা, এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরানার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেট টুগেদারে সামিল হয়েছেন? কিন্তু দেখা যাচ্ছে যে 44 জনের মধ্যে উল্লেখ করবার মতো এই 3 জনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরানার বলা হচ্ছে, এবং এই 3 জনের কারণেই পুরো 44 জনের টিমটাই আওয়ামী ঘরানার হয়ে যেতে পারে। আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে যে সব প্রবীণ সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফ্রেটার্নিটির লোক, একই জগতের লোক। এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয় যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত। তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন। যারা আলোচনা করছেন তারা হলেন, মানে আমার মনে হয়, বিপরীত ঘরানার লোক, এবং সংখ্যায় মনে হচ্ছে তারাই বেশি। এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের নিছক ভ্রমণ কর্মসূচি ছিল, নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে? জানা গেছে এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি করেছেন, বিচে ঘুরেছেন, কক্সবাজারের দর্শনীয় এলাকাগুলো ভ্রমণ করেছেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবু কেউ কেউ এটাকে সরলভাবে দেখতে নারাজ। কক্সবাজার থেকে একাধিক সূত্র বলেছে এই ভ্রমণে অংশ নেওয়া কয়েকজন সাবেক কর্মকর্তা সেনা এবং রাজনৈতিক মহলে আবারও সক্রিয় হতে চলেছেন। তারা ইউনূস সরকারের প্রতি সহানুভূতিশীল এবং নির্বাচনের আগের অস্থির পরিস্থিতিতে নিজেদের ভূমিকা সংগঠিতভাবে মূল্যায়ন করতে চান, তার মানে দেখাতে চান কাউকে যে আমরা সংঘবদ্ধ আছি। আবার অন্য সূত্র বলছে এই সংঘবদ্ধ দেখানোর পিছনে কিন্তু কোনো একটা উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে। আবার অন্য সূত্র বলছে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বার্তা। সেনাবাহিনীর একাংশ যেন বুঝতে পারে পুরনো প্রজন্ম অর্থাৎ প্রবীণরা এখনো সক্রিয়, তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনে তারা সামনে আসবেন, প্রয়োজনে কথাও বলবেন। তবে এই বার্তাটা কাকে উদ্দেশ্য করে আমি বুঝতে পারিনি, এবং এটা নিয়ে আসলে আলোচনা চলছে। এই খবরে একটা টুইস্টও আছে। কেউ কেউ প্রশ্ন করছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই প্রোগ্রাম সম্পর্কে জানেন বা জানতেন? আমার ব্যক্তিগত ধারণা হলো সেনাপ্রধান অবশ্যই জানেন, কারণ সেনা বিমানে করে যাওয়া, সেনা হোটেলে থাকা বা এ সংক্রান্ত তথ্য সেনাপ্রধানের নলেজের বাইরে থাকার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না। একটি সূত্র আবার একথাও বলছে শুরুতে নাকি প্ল্যান ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এই গেট টুগেদারে অংশ নেবেন, মানে তিনিও কক্সবাজারে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যাননি। আমার কাছে এই তথ্যটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ অবসরপ্রাপ্তদের সফরে গিয়ে তিনি কি করবেন, সেখানে তার কি কাজ? এছাড়া দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, বিশেষ করে রাজনীতিতে যে টালমাটাল পরিবেশ বিরাজ করছে, এমত অবস্থায় তার ব্যস্ততার সীমা পরিসীমা নেই। আপনারা জানেন তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল উমরা পালনের জন্য, সেটাও তিনি বাতিল করেছেন। হতে পারে এই যে সফরটা কক্সবাজারের, এই যে 44 জন সেনা কর্মকর্তা গেছেন অবসরপ্রাপ্ত, এটা সাদামাটা একটা ভ্রমণ, এটা হতেই পারে। সহকর্মী সেনা অফিসাররা একসঙ্গে কিছুটা সময় পাহাড় এবং সাগরের কাছে গিয়ে কাটাতে চাইতেই পারেন। আবার এর মাঝে এটাও থাকতে পারে যে বিশেষ কোনো রাজনৈতিক কর্মপরিকল্পনা সেখানে আছে। এটা যেন কেউ মনে না করে, এজন্য ঢাল হিসেবে কতিপয় পরিবারের নারী সদস্যদেরও হয়তো সাথে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, 44 জন সাবেক সেনা কর্মকর্তার কক্সবাজার সফর নিছক অবকাশ যাপনের উদ্দেশ্যে ছিল কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এর পেছনে গভীর কোনো বার্তা থাকলেও থাকতে পারে। দেশের রাজনীতি যখন অস্থির, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে তর্ক যখন তুঙ্গে, গণভোট নিয়ে চলছে বাহাস, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আছে বিভাজন এবং নির্বাচনের আয়োজন নিয়ে সন্দেহ সংশয় তো আছেই, ঠিক তখনই 44 জন সাবেক সেনা কর্মকর্তার
এমন কক্সবাজার ট্যুরকে রহস্যময় না বললেও হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।